স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রধান উপদেষ্টা এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসছে 15 ফেব্রুয়ারির মধ্যে এই বিষয়ে সরকারের বক্তব্য আসবে বলে আশা করছে বিএনপি। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর নির্ভর করছে নির্বাচন। নির্বাচনের সম্ভাব্য তারিখ কী হতে পারে সেই বিষয়টি মূল আলোচনায় রেখে সোমবার রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএনপির প্রতিনিধি দল। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আরও ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সন্ধ্যায় বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। সাথে দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়ন, দ্রব্যমূল্য মানুষের নাগালে আনা আর দ্রুততম সময়ে নির্বাচনী রোডম্যাপও চেয়েছে বিএনপি। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে, যদি দ্রুত এবং একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে দলটি একমত হবে না বলেও জানান বিএনপি মহাসচিব। দেশের চলমান ঘটনার দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। তবে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেছেন, ডিসেম্বরে নির্বাচন বিষয়ে বিএনপির দাবি নিয়ে সরকার আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। 15 ফেব্রুয়ারি কনসেনসাস কমিশনের সাথে মিটিং হবে ইন্টারিম গভর্নমেন্টের। এই কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর মিটিং হবে, এইটুকু আমি জানি এবং এইটুকু আপনাদেরকে আমি জানি। সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেননি। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা। প্রেস সচিব আরও জানান, সংস্কার বিষয়ে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি। আসছে 15 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমতের কমিশনের প্রথম বৈঠক হবে। সেখানে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। অপারেশন ডেভিল হান্টে কোনো মানবাধিকার লঙ্ঘন হবে না বলেও জানান প্রেস সচিব। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এখন দেশে যা ঘটছে সামনে তার চেয়েও বেশি কিছু ঘটবে এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন সরকার প্রধান। হুঁশিয়ারি দিয়ে বলেন, অস্থিতিশীল পরিস্থিতির সাথে জড়িতদের বিচার করা হবে। জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যান জুলাই গণ অভ্যুত্থানের কয়েকটি শহীদ পরিবার। এ সময় প্রধান উপদেষ্টা তাদের সাহসিকতা ও নতুন বাংলাদেশ গড়ায় অবদানের কথা স্মরণ করে বলেন, জুলাই শহীদরা দেশে ইতিহাস সৃষ্টি করেছে। তাদের সম্মানিত করার পদক্ষেপ শুধু মাসিক ভাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তাদের দেখভাল করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে, আমি শব্দটার উপরে জোর দিচ্ছি, আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করলো। এর দিন সেই দায়িত্ব গ্রহণ করে নাই, আমরা মুখে মুখে কথাবার্তা বলতেছিলাম, ব্যক্তি হিসেবে কথা বলতেছিলাম, আজকে সেটা গ্রহণ করলো। জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের মধ্যে বিভাজন যেন সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। সাম্প্রতিক সময়ে যা ঘটছে তার চেয়েও বেশি কিছু ঘটবে আগামীতে, এমন শঙ্কা প্রকাশ করে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে তাদের সাথে রাখার পরামর্শ দেন। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি, যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরা ওই স্বপ্ন দেখে, তো এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। স্বৈরাচার যেমন সরকারে আছে তেমনি গ্রামেও আছে মন্তব্য করে তাদের থেকে মুক্ত হতেই তাদের জয় করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস।
তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই, শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? কাজে তাদেরকে জয় করতে হবে, তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে চলো, দেশ চলতে হলে এইভাবে করতে হবে, মারপিট করে এটা হবে না। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে প্রতিদিনই আটক করা হচ্ছে আওয়ামী লীগ নেতা সহ বিভিন্ন অপরাধীদের। গত 24 ঘন্টায় গাজীপুরে গ্রেপ্তার করা হয়েছে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম সহ 100 জনকে। উত্তরায় ধরা পড়েছে মোজাম্মেল হকের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা শরীফুল ইসলাম তরুণ, বদরুজ্জামান খান ও আব্দুল গনি ভূঁইয়া। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলায় সহায়তার অভিযোগ তাদের বিরুদ্ধে। এ নিয়ে সারা দেশে মোট গ্রেপ্তার 1521 জন। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অভিযান পরিচালনার পাশাপাশি আদালতে দোষীদের জামিন না দেওয়ার অনুরোধ বৈষম্য বিরোধী ছাত্রদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেয়া তথ্য মতে রবিবার মধ্যরাতে গাজীপুরের শ্রীপুর থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর চলমান এই অভিযানে গতকাল রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় গাজীপুর মহানগরের যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে। চলমান অভিযান ও গ্রেপ্তারকৃতদের আইনি বিষয়ে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। তো আইন শৃঙ্খলা বাহিনীরা বড় বড় মাথারে ধরতেছে না, ধরতেছে শুধু শুধু ছোট ছোট চুনুপুটিকে। এই গাজীপুরে এই যে ছাত্রদের উপর ছাত্রদের উপর হামলা হয়েছে, এর মাস্টারমাইন্ড কেন জাহাঙ্গীর আলমকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না? বিভিন্ন দলের নেতাকর্মীরা যে তদবির চালাচ্ছে, এই তদবিরগুলো যারা চালাচ্ছে তাদেরকেও যেন আইনে আওতায় নেওয়া হয়। অভিযানে সাবেক এমপি চয়ন ইসলাম সহ 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর পুলিশ। চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন, ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। আমরা ওনাকে এখন সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করব, সেখানে তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন। এছাড়া রাজধানীর উত্তরায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে যুব মহিলা লীগের নেত্রী সহ 49 জনকে গ্রেপ্তার করার কথাও জানানো হয়। যারা এই দেশকে অস্থিতিশীল করবে তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এটি কোনো দলের না, এটি কোনো আওয়ামী লীগের না, অন্য কোনো দল না, এটি যারা জনগণকে হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। 2 দিনের অভিযানে গাজীপুর আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ও সমর্থক সহ 182 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক। অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। আমরা শুধু এই থানার ইসেদের উপরে আমরা কিন্তু ছাড়ি নেই, এটা আমাদের ইভেন এই যে আইজি সাহেব এখানে আছেন, ওনার ওখানে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছে। এখন ওখানে একজন এসপি থাকবেন এবং একজন ডিসি থাকবেন এবং একজন লিগ্যাল এইড অফিসার থাকবেন, তারা দেখবে। এরপরও কিন্তু আমাদের আর একটা কমিটি উপরের লেভেলে আছে, যেন কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো অবস্থায় সাজা না পায়। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 15 ডিসেম্বর 4টি মামলা করে দুদক। মামলায় বলা হয় 9 কোটি 44 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 2 কোটি 62 লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন বেনজির। তার স্ত্রী জিশান মির্জা 31 কোটি 69 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 16 কোটি 1 লাখ টাকার তথ্য গোপন করেছেন। তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির 8 কোটি 75 লাখ টাকার এবং মেজ মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির 5 কোটি 59 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর আগে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা 8টি ফ্ল্যাট এবং 25 একর জমি জব্দ করার আদেশ দেয় আদালত। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডাক্তার দীপু মনি এবং তার স্বামীর বিরুদ্ধে আলাদা 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রথম মামলায় বলা হয় চাঁদপুর 3 আসনের সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি দায়িত্ব পালনকালে
ক্ষমতার অপব্যবহার করে 5,92 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত 28টি হিসাবে 59,79 লাখ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন। অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্বামী তাওফিক নেওয়াজ ও দীপুমণিকে আসামি করা হয়েছে। মামলায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগসাজশে 1,96 লাখ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের তথ্য দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি কমিয়ে 7 থেকে 8% নামিয়ে আনার চ্যালেঞ্জ নিয়ে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার 10% অপরিবর্তিত রেখে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির ঘোষণা এসেছে নতুন মুদ্রানীতিতে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো আর বিনিময় হার স্থিতিশীল রাখার লক্ষ্য নিয়ে অর্থ বছরের প্রথম 6 মাসের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রায় 10% মূল্যস্ফীতি মোকাবিলা করে চলছে সাধারণ মানুষের জীবন। বাজারে বাড়তি দামে লাগাম পড়েনি, আসেনি কোনো স্বস্তি। তার উপর চলমান রাজনৈতিক অস্থিরতা এই চাপ সহজে কমাবে সেই আশাও এখন দুরাশা। আর তাই নতুন মুদ্রানীতিতে জনমনে স্বস্তি আনতে মূল্যস্ফীতিকেই দেয়া হয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব। ডিসেম্বরে কিছুটা মূল্যস্ফীতি কমেছে, জানুয়ারিতে আরেকটু বেশি কমেছে, তো এটারই ধারাবাহিকতা আমরা দেখতে চাই। ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে, এটা যেন 7-8%-এর মধ্যে থাকে। এক্সচেঞ্জ রেটকে যদি আমি স্টেবল রাখতে পারি, আমার ইনফ্লেশনের টার্গেট অ্যাচিভ হবে না। সংকোচনমূলক ধারা বজায় রেখে নীতি সুদহার 10% ধরে রাখার ঘোষণা দিয়েছেন গভর্নর। তবে এতে আতঙ্কিত হওয়ার বদলে ব্যবসায়ীদের জন্য এসেছে সুখবর। গত ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল 7.3%। সেটি বাড়িয়ে 9.8% নির্ধারণ করা হয়েছে। স্বল্প হলেও উদ্বৃত্ত। গভর্নর জানিয়েছেন, দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের সুরক্ষা দিতে জোরালোভাবে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। কোনো গ্রাহক যাতে খালি হাতে না ফেরে তার নিশ্চয়তা দিয়েছেন গভর্নর। যারা ক্ষুদ্র ডিপোজিটর তারা যেন খালি হাতে ফিরে না যায় কোনো ব্যাংক থেকে, তাদের স্বার্থ আমরা সবসময় দেখব। প্রত্যেকটা ডিপোজিটরি স্বার্থই আমাদের দেখব, সেটা আমাদের সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব। কিন্তু এখানে আমাদের সংস্কার কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব। পাচার অর্থ উদ্ধারে উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন গভর্নর। এর জন্য প্রয়োজন বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা। পাচারকৃত সম্পদ উদ্ধারের ব্যাপারে আমরা ইন্টারন্যাশনাল আইন কানুন মেলে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং একটু সময় লাগবে। আন্তর মন্ত্রণালয় যে কোঅর্ডিনেশনটা, সেটাও আমাদের করতে হবে। এটা কিন্তু বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংকের যেসব কর্মকর্তা অপরাধ করেছেন তাদেরকে দায়মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন গভর্নর। তবে নতুন করে যাতে কেউ অপরাধ না করে সেদিকে নজর দেওয়া হচ্ছে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। চূড়ান্ত হিসাবে 2023-24 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি কমল 1.6%। আওয়ামী লীগ সরকারের সময়ে প্রাথমিক হিসেবে যা 5.82% হারে অর্জিত হয়েছিল বলে দাবি করা হয়েছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চূড়ান্ত হিসেবে এখন তা কমে হল 4.22%। প্রাথমিক হিসেবে 2023-24 অর্থ বছরে দেশের মোট জিডিপির আকার ছিল 5,04,80,274 কোটি টাকা। চূড়ান্ত হিসেবে তা কমে হয়েছে 5,02,654 কোটি টাকা। চূড়ান্ত হিসেবে শিল্প ও সেবা দুটি খাতের প্রবৃদ্ধি কমেছে, তবে চূড়ান্ত হিসেবে কিছুটা বেড়ে কৃষি খাতের প্রবৃদ্ধি বেড়ে হয়েছে 3.3%। তবে প্রাথমিক হিসাবের চেয়ে অর্ধেকে নেমেছে শিল্প খাতের প্রবৃদ্ধি। চূড়ান্ত হিসেবে মাথাপিছু গড় আয় $2,784 থেকে কমে হয়েছে $2,738। 14 ফেব্রুয়ারির মধ্যে এজেন্সিগুলোকে হজ সংক্রান্ত সকল চুক্তি শেষ করতে হবে। এরপর আর সময় বাড়াবে না সৌদি সরকার। বেসরকারি উদ্যোগে নিবন্ধিত কোনো ব্যক্তি হজে যেতে না পারলে এর দায় সেই এজেন্সির, এমন হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা। যদি হাজিদের সাথে 2025 সালের হজ প্রস্তুতির অগ্রগতি জানতে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ধর্ম উপদেষ্টা। জানান, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সকল কার্যক্রম ও সৌদি সরকারের সাথে চুক্তি সম্পন্ন করেছে সরকার। বেসরকারি এজেন্সিগুলোকে আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি শেষ করতে হবে। এই সময়ে চুক্তি করতে না পারার কারণে কোনো নিবন্ধিত কেউ হজে যেতে না পারলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। সৌদি সরকারের পক্ষ হতে হজ সেবা দানকারী কোম্পানির সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই
বাড়ানো হবে না। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে নিবন্ধিত হজযাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এবার হজযাত্রীদের বিমান টিকিট নিয়ে কোনো সিন্ডিকেট বা কারসাজি করতে দেয়া হবে না। উপদেষ্টা বলেন, নাম ও পাসপোর্ট নাম্বার দিয়ে 72 ঘন্টার মধ্যে টিকিট কাটতে হবে। সিন্ডিকেট ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এজেন্সিরা গ্রুপের নাম দিয়ে একজনে 20-30টা করে সিট বিমানে বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ তিগুণ চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে। নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া গ্রুপ বুকিং করা যাবে না। মানুষ আমাদেরকে দোষারোপ করে যে সিন্ডিকেট ভাঙতে আমরা সক্ষম হই নাই, আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম এই সিন্ডিকেটও ভেঙে গেছে। এবছর থেকে শিশুদের হজে নেওয়া যাবে না বলে জানান ধর্ম উপদেষ্টা। এখানে বলা আছে শিশুদেরকে নেওয়া যাবে না। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। প্রায় 1.5 মাস পর আবারও শুরু হয়েছে টিসিবির ভর্তুকি মূল্যে ট্রাক সেল কার্যক্রম। 5টি পণ্য মিলছে রাজধানী ঢাকার 50টি আর বন্দরনগরী চট্টগ্রামের 20টি পয়েন্টে। ঢাকায় প্রতিদিন 12,500 নিম্ন আয়ের মানুষ কিনতে পারবেন এসব পণ্য। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় বিশৃঙ্খলার শঙ্কা আছে। বাজারে 1 লিটার ভোজ্য তেলের দাম ন্যূনতম 170 টাকা, আর খোলা চিনি 120 থেকে 125 টাকা কেজি। চড়া মসুর ডালের দামও। নিম্ন আয়ের মানুষের জন্য এসব পণ্য বাজার থেকে কেনা দুষ্কর। তাদের জন্য প্রায় 1.5 মাস পর আবারও প্রায় অর্ধেক দামে খোলা ট্রাকে 5টি পণ্য বিক্রি কার্যক্রম শুরু করল টিসিবি। তবে এসব পণ্য একটি বা দুটি নেয়ার সুযোগ নেই। 587 টাকা 50 পয়সার প্যাকেজে থাকছে 100 টাকা লিটারের 2 লিটার তেল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল ও 2 কেজি ছোলা, 70 টাকা দরে 1 কেজি চিনি, আর 155 টাকা দরে 77 টাকা 50 পয়সার আধা কেজি খেজুর। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির গুদামে গিয়ে দেখা যায় ট্রাকে ভরে পয়েন্টে পয়েন্টে পণ্য নিয়ে যাচ্ছেন ডিলাররা। এ সময় তারা জানান, 250 জনকে দেওয়ার মতো পণ্য বরাদ্দ প্রতিটি ট্রাকে, যা চাহিদার তুলনায় অনেক কম। আমার পয়েন্ট হলো দারুসালাম রোড। তেল পাইছি, চিনি পাইছি, মুসুরের ডাল পাইছি, ছোলা এবং খেজুর পাইছি। 250 মাল নিয়ে আমরা যাবো পয়েন্টে গাড়ি লাগাবো। তবে টিসিবির মুখপাত্র জানিয়েছেন, নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের নেয়া এ কার্যক্রম চলবে 28 মার্চ পর্যন্ত। সে হিসাবে প্রতিদিন গড়ে 10 থেকে 12,000 মানুষ পাবে এ সুবিধা। ফ্যামিলি কার্ডধারীদের বিক্রয় কার্যক্রম চলছে, তার বাইরে অতিরিক্ত মানুষকে সুবিধা দেওয়ার জন্য খোলা ট্রাকের মাধ্যমে আমরা এই পণ্য বিতরণ কার্যক্রম করছি। অন্যান্য বিভাগীয় সদর সহ কতিপয় ডিস্ট্রিক্টকেও আমরা খুব শীঘ্রই এটা নিয়ে আসব। চাহিদার তুলনায় ট্রাকে পণ্য কম থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এবার শঙ্কিত টিসিবি। সংকট উত্তরণে সংস্থাটি সচেতন নাগরিক ও ক্যাবের কাছে চেয়েছে সহায়তা। আমরা ট্রাক সেলিং স্পটগুলো তাদেরকে জানিয়ে দিব, তারা যেন আমাদের কাজে সহযোগিতা করে। প্রায় 63 লাখ কার্ডধারী পরিবারকে ভর্তুকি মূল্যে একই পণ্য দেওয়ার পাশাপাশি খোলা ট্রাকেও বিক্রির এ কার্যক্রম শিগগিরই বিভাগীয় শহরগুলোতেও চালুর পরিকল্পনা আছে বলে জানিয়েছে টিসিবি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলার 10ম দিনে হট্টগোল ও বাকবিতণ্ডার জেরে বন্ধ করে দেওয়া হয় সব্যসাচী নামের একটি স্টল। সন্ধ্যায় বইমেলায় নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখা ও বিক্রির অভিযোগে দেখা দেয় হট্টগোল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ওই লেখকের বই অমর একুশে বইমেলায় নেই দাবি করে বাংলা একাডেমি। তারা বলছে, দেশবিরোধী কোনো বইয়ের জায়গা হবে না মেলায়। বইমেলায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন দর্শনার্থীরা। এদিকে সোমবার মেলায় নতুন বই এসেছে 84টি। প্রায় সব স্টলে ছিল দর্শনার্থী ও পাঠকের উপস্থিতি। ভিড় ঠেলেই বই কিনেন পাঠকরা। বরাবরের মতো পাঠকেরা ছিল ভিন্নধর্মী বইয়ের প্রতি ঝোঁক। তাসলিমা নাসরিন হচ্ছে সরাসরি আওয়ামী লীগের দালাল। এখন বিষয়টা হচ্ছে এইরকম একদম চিহ্নিত আওয়ামী লীগ, যে চিহ্নিত আওয়ামী লীগ তার বই কিভাবে স্টলে রাখতে পারে? এটা স্টল বন্ধ থাকবে। 2 নম্বর, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে আমরা এখন গ্রেপ্তার করতেছি, নিয়ে যাব, থানায় নিয়ে যাব। আমরা খতিয়ে দেখে তার বিরুদ্ধে সে যতটুকু অপরাধ করেছে এই অপরাধের জন্য আমরা মামলা দিব। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।